হ্যালো অ্যান্ড ওয়েলকাম। বোরন পরিবারের আরও একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। গতদিনের ক্লাসে আমরা হ্যালোজেনের সাথে বিক্রিয়া কমপ্লিট করেছিলাম। আজ আমরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া থেকে শুরু করব। দেখো কি বলা হয়েছে, গ্রুপ 13-এর যে মৌলগুলো রয়েছে তারা হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে MH3 সংকেত বিশিষ্ট হাইড্রাইড গঠন করে। ঠিক আছে, দেখো গ্রুপ 13-এর যে মৌলগুলো রয়েছে তাদের যোজ্যতা 3। আমি আগেই বলেছি সাধারণ অবস্থায় এরা 3 যোজ্যতা প্রদর্শন করে। আর হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা 1। তো এটা ইন্টারচেঞ্জ করবে নিজেদের সংখ্যা এবং যৌগ তৈরি হবে M1H3 অর্থাৎ MH3। তাহলে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় যে হাইড্রাইড তৈরি করে বোরন পরিবারের সদস্যগুলি সেটা হচ্ছে MH3। এই যে বোরনের হাইড্রাইডগুলো তৈরি হয় এই হাইড্রাইডগুলোকে বলা হয় বোরেন। ঠিক আছে, তাহলে বোরনের হাইড্রাইড কী নামে পরিচিত? বোরেন। দেখো দ্বিতীয় পয়েন্ট ওটাই বলা হয়েছে, বোরনের হাইড্রাইডগুলিকে বোরেন বলা হয়। ঠিক আছে, মনে রাখবে। সরলতম যে বোরেনটা রয়েছে সেটা হচ্ছে ডাইবোরেন, অর্থাৎ দুটো বোরেন মিলিত হয়ে ডাইবোরেন তৈরি করে। এটা হচ্ছে সরলতম বোরেন। ঠিক আছে, মনে রাখবে। তাহলে ডাইবোরেনের সংকেতটা কি? B2H6। একটি বোরনের সংকেত হচ্ছে BH3, তাহলে ডাইবোরেন B2H6 হবে। আচ্ছা, ডাইবোরেন সম্পর্কে আমরা পরে বিশদে আলোচনা করব। পরের পয়েন্টটা দেখো, বোরেন সাধারণত দুই প্রকার হয়। একটা হচ্ছে নিডো বোরেন, যেটা সাধারণ সংকেত BnHn+4। যেরকম একটা উদাহরণ যদি আমরা দেখাই, এনের জায়গায় আমরা এনের স্থানে সর্বনিম্ন মান 2 বসাতে পারবো। তো B2 আর N+4, তার মানে 2-এর সঙ্গে 4 যোগ হবে B2H6। B2H6 কিন্তু একটা নিডো বোরেনের উদাহরণ হবে। আর অ্যারাকনো বোরেনের উদাহরণ যদি আমরা দেখাই, সেখানেও আমরা যদি B2 নিই তাহলে 2 বসাও ওখানে, তাহলে B2H8 হয়ে যাবে। এটা হচ্ছে অ্যারাকনো বোরেন। ঠিক আছে, তো এই বোরেন হচ্ছে দু রকম, একটা নিডো বোরেন আর একটা হচ্ছে অ্যারাকনো বোরেন। মনে রাখবে ডাইবোরেন কিন্তু এক ধরনের নিডো বোরেনের উদাহরণ। আচ্ছা চলো পরের স্লাইডে চলে যাই। দেখো এবার আমাদের ডাইবোরেন সম্পর্কে বিশদে পড়তে হবে। বোরনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইড্রাইডটা হচ্ছে এই ডাইবোরেন। সংকেত কি? B2H6। আমি আগেই বলেছি ডাইবোরেনের সংকেত হচ্ছে B2H6। আচ্ছা, এটা একটা বর্ণহীন বিষাক্ত গ্যাস। ওকে, এর স্ফুটনাঙ্ক কত? 180 কেলভিন। এগুলো একটু ইনফরমেটিভ, একটু মনে রাখার চেষ্টা করবে। এর স্ফুটনাঙ্ক 180 কেলভিন। আচ্ছা, এটা সুপারসনিক রকেটের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। প্রশ্ন আসতে পারে যে সুপারসনিক রকেটের জ্বালানি হিসেবে কোনটি ব্যবহৃত হয়? উত্তর হবে কি? ডাইবোরেন। পরের পয়েন্টটা দেখে নিই চলো। দেখো বেশ কিছু বিক্রিয়া রয়েছে এবার। বায়ুতে এটি স্বতঃস্ফূর্তভাবে জ্বলে ওঠে এবং বিপুল তাপের সৃষ্টি করে। এই যে B2H6 এটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এবং B2O3 ও জল উৎপন্ন করে। B2O3 হচ্ছে বোরনের অক্সাইড, ডাইবোরেন ট্রাইঅক্সাইড। এটা তৈরি করছে O2-র সঙ্গে বিক্রিয়ায়। এই বিক্রিয়ার ফলে প্রচুর তাপের উদ্ভব হয়। ঠিক আছে, প্রচুর তাপ তৈরি করে, এটা প্রচুর তাপ তৈরি করে। তো সেটাই এখানে দেখানো হয়েছে যে বাতাসের উপস্থিতিতে এটা নিজেরাই জ্বলে ওঠে এবং প্রচুর তাপ তৈরি করে। ঠিক আছে, কোন উপাদানটা তৈরি করে সেটা একটু মনে রাখবে। ডাইবোরন ট্রাইঅক্সাইড B2O3, এটা কিন্তু এই বিক্রিয়ায় তৈরি হচ্ছে। পরের বিক্রিয়াটা দেখো, জলে এটা দ্রুত আর্দ্র বিশ্লেষিত হয়ে বোরিক অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, জলের সঙ্গে মিশে এরা বোরিক অ্যাসিড তৈরি করে। বোরিক অ্যাসিডের সংকেত কি? H3BO3। এটা জলের সাথে বিক্রিয়ায় তৈরি হয়। আবার যদি অ্যালকোহল মানে মিথানল বা ইথানলের সঙ্গে বিক্রিয়া করা হয় তাহলে সেক্ষেত্রে ট্রাইমিথাইল বোরেট তৈরি করবে। মিথানলের সঙ্গে ট্রাইমিথাইল বোরেট হবে আর ইথানলের সঙ্গে ট্রাইথাইল বোরেট হবে। সংকেতটা এরকম হবে BOCH3 এটা হচ্ছে ট্রাইমিথাইল বোরেট। ইথাইল হলে OC2H5 হতো এখানে। তো চলো এই বিক্রিয়াগুলো একবার দেখে নিই, জলের সাথে কীভাবে বোরিক অ্যাসিড তৈরি হচ্ছে আর মিথানলের সঙ্গে কীভাবে ট্রাইমিথাইল বোরেট তৈরি হচ্ছে। নিচে দেওয়া আছে বিক্রিয়াগুলো, চলো এক এক করে দেখে নিই। দেখো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এই যে বিক্রিয়া দেখিয়েছে B2H6 আর জলের বিক্রিয়ায় H3BO3 তৈরি হয়েছে, সঙ্গে কিন্তু হাইড্রোজেন গ্যাস নির্গত হয়েছে। প্রথম বিক্রিয়ায় দেখো বোরিক অ্যাসিড তৈরি হয়েছে H3BO3,
আর দ্বিতীয় বিক্রিয়াটা দেখো, B2H6 এর সঙ্গে মিথানল CH3OH এর বিক্রিয়ায় BOCH3 অর্থাৎ ট্রাইমিথাইল বোরেট তৈরি হয়েছে, আর সঙ্গে হাইড্রোজেন গ্যাস। তো বিক্রিয়াগুলো মনে রাখতে হবে, এখানে তেমন কিছু বোঝানোর তোমাদের নেই আমার। বিক্রিয়াগুলো একটু লিখবে, লিখে লিখে মনে রাখার চেষ্টা করবে। চলো পরেরটা দেখে নিই। পরের পয়েন্টটা খুবই ইম্পর্ট্যান্ট, দেখতে পাচ্ছ এই পয়েন্টটা খুব ভালোভাবে তোমাদের পড়তে হবে। দেখো, ডাইবোরেন অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে একটা জুট যৌগ তৈরি করে, ঠিক আছে। এই জুট যৌগটাকে 473 কেলভিন উষ্ণতায় উত্তপ্ত করলে বোরাজিন বা বোরাজোল উৎপন্ন হয়, ঠিক আছে, বোরাজোল উৎপন্ন হয়। এর গঠনাকৃতি অনেকটা বেঞ্জিনের মতো হয় এবং পরমাণুর সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান, তাই বোরাজোলকে কি বলা হয়? অজৈব বেঞ্জিন, ঠিক আছে। বোরাজোলের সংকেত B3N3H6, এটা হচ্ছে বোরাজোলের সংকেত। তাহলে কি বললাম আরেকবার বলছি, ডাইবোরেন মানে B2H6 একে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করালে একটা জুট যৌগ তৈরি হবে। সেই জুট যৌগকে 473 কেলভিন উষ্ণতায় উত্তপ্ত করলে বোরাজিন বা বোরাজোল পাওয়া যাবে, যাকে কি বলা হয়? অজৈব বেঞ্জিন। মনে থাকবে। চলো বিক্রিয়াটা দেখে নিই আমরা। দেখো, বিক্রিয়াটা তোমাদের দেখানো হয়েছে। প্রথমে B2H6 এর সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া করা হয়েছে, যার ফলে এই যে জুট যৌগ তৈরি হয়েছে, এটা জুট যৌগ। তো এই জুট যৌগটাকে 473 কেলভিন উষ্ণতায় উত্তপ্ত করা হয়েছে। তারপর দেখো B3N3H6 আর 12 অণু H2 তৈরি হয়েছে। এই B3N3H6কেই কিন্তু বোরাজোল বলা হয়। তো বিক্রিয়াটা একটু মনে রাখবে, কি জুট যৌগ তৈরি হচ্ছে এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে, MCQ কোশ্চেনে কিন্তু দিয়ে দিতে পারে, ঠিক আছে। তাহলে অজৈব বেঞ্জিন কাকে বলে এটাও কিন্তু প্রশ্ন, সেটা হচ্ছে কি? বোরাজোল। বোরাজোল বা বোরাজিন, বোরাজোল বা কি বললাম? বোরাজিন, একে বলা হয় অজৈব বেঞ্জিন। কারণ কি? এর গঠন আর বেঞ্জিনের গঠন সম্পূর্ণ একরকম। তো চলো এবার আমরা বেঞ্জিনের সঙ্গে বোরাজোলের গঠনটা একটু তুলনা করে দেখি। দেখো, দেখতে পাচ্ছ স্ক্রিনে বোরাজোল বা বোরাজিনের গঠন হচ্ছে এটা। দেখো দেখো 3টে বি অল্টারনেটিভলি আছে, একটা বি তারপর আবার একটা এন তারপর আবার একটা বি, এইভাবে অল্টারনেটিভলি 3টে বি আর 3টে এন কিন্তু বেঞ্জিনের মতো করে সাজিয়ে গেছে। প্রত্যেকটা পরমাণুতে একটা করে এইচ যুক্ত আছে, তাই জন্য কিন্তু 6টা হাইড্রোজেন এখানে চলে এসছে। এটাই হচ্ছে B3N3H6, ওকে, B3N3H6, এটাই হচ্ছে বোরাজিন। আর বেঞ্জিনের গঠন তো তোমরা সকলেই জানো, পরপর 6টা কার্বন সাজানো থাকবে আর প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোজেন থাকবে। তো যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে প্রত্যেক অল্টারনেটিভ BN পাই বন্ধন কিন্তু এখানে তৈরি হয়েছে। দেখো, এখানে একটা ডবল বন্ড আছে, এখানে একটা ডবল বন্ড আছে, এখানে একটা ডবল বন্ড আছে। এটা নাইট্রোজেনের লোন পেয়ার এই বোরনকে কিন্তু ইলেকট্রন দান করেছে, এই জন্য এই পাই বন্ধনগুলো এখানে তৈরি হয়েছে। ঠিক বেঞ্জিনে যেমন অল্টারনেটিভলি পাই বন্ধন রয়েছে, বোরাজোল বা বোরাজিনেও কিন্তু একইভাবে অল্টারনেটিভলি পাই বন্ধন তৈরি হয়েছে। তো গঠনের এত মিল থাকার কারণেই কিন্তু বোরাজোল বা বোরাজিনকে অজৈব বেঞ্জিন বলা হয়, ঠিক আছে। এগুলো কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবে, খুব ভালো প্রশ্ন এটা, যে কাকে অজৈব বেঞ্জিন বলে। মনে রাখবে বোরাজিনকে। চলো আমরা পরের সেকশানে চলে যাই, আরও কিছু বিক্রিয়া রয়েছে দেখব। দেখো, পরের যে বিক্রিয়াটা, ডাইবোরেনকে তীব্র ক্ষারে দ্রবীভূত করলে মেটাবোরেট ও হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। এই যে B2H6 এর সঙ্গে KOH এর বিক্রিয়া ঘটানো হয়েছে জলীয় মাধ্যমে, সেখানে KBO2 ও H2 গ্যাস তৈরি হয়েছে। এই KBA2 হচ্ছে পটাশিয়াম মেটাবোরেট, ঠিক আছে, এটা হচ্ছে পটাশিয়াম মেটাবোরেট। NaBO2 হলে সোডিয়াম মেটাবোরেট হতো, তখন NaOH এর সঙ্গে যদি আমরা বিক্রিয়া করতাম তাহলে NaBO2 পেতাম, ঠিক আছে। তাহলে কি মনে রাখবে? ক্ষারে দ্রবীভূত হয়ে ডাইবোরেন মেটাবোরেট তৈরি করে, ঠিক আছে। অপশানে কিন্তু এরকমভাবে থাকবে যে ডাইবোরেন ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, উত্তর কী হবে? মেটাবোরেট, মনে রাখবে। চলো আমরা এবার ডাইবোরেনের গঠনটা দেখব। তোমরা দেখতে পাচ্ছ ডাইবোরেনের গঠন। প্রথমে দেখো, একটু বোঝো ভালোভাবে। এই যে বোরন, একটা বোরন তার সঙ্গে 3টে হাইড্রোজেন তার 6টা ইলেকট্রন নিয়ে যুক্ত ছিল, ঠিক আছে। ও পাশের বোরনটাও একইভাবে
6টা ইলেকট্রন নিয়ে যুক্ত আছে। তো এর অষ্টক পূর্তি ঘটেনি। তো অষ্টক পূর্তি ঘটার জন্য পাশের এই হাইড্রোজেন থেকে 2টো ইলেকট্রন এই বোরন নিয়ে নেয় অসমযোজী বন্ধন গঠনের মাধ্যমে, হাইড্রোজেন দান করে। হাইড্রোজেন যদি বোরনকে ইলেকট্রন দান করে তো পাশের BH বন্ধনের ইলেকট্রনটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং এর সঙ্গে হাইড্রোজেন বন্ধনটা গঠিত হয়ে যায়। তো যখন প্রথম বোরনের সঙ্গে হাইড্রোজেন বন্ড করছে তখন দ্বিতীয় বোরনের সঙ্গে হাইড্রোজেনের বন্ডটা কিন্তু ভেঙে যাচ্ছে। একইভাবে নিচের দিকে যখন প্রথম বোরনের সঙ্গে হাইড্রোজেন বন্ড করছে তখন দ্বিতীয় বোরনের সঙ্গে বন্ডটা ভেঙে যাচ্ছে। তো এইভাবে অল্টারনেটিভলি বন্ডটা এখানে একবার তৈরি হচ্ছে, পাশে একবার তৈরি হচ্ছে, ঠিক আছে, ওপরেও তাই। তো এই বন্ডগুলো একবার তৈরি হচ্ছে, পরের মুহূর্তে আবার ভেঙে গিয়ে নতুন বন্ড পাশের বোরনে তৈরি হচ্ছে। তো এই ঘটনা চলতেই থাকছে। এই কারণে একে ডট ডট দিয়ে দেখানো হয়েছে, পুরো বন্ডভাবে আঁকা হয়নি, কারণ এগুলো অতটা স্থায়ী নয়, ওই জন্য এই বন্ডগুলোকে ডট ডট দিয়ে দেখানো হয়েছে। তো এখন এই বোরনটার কাছে কটা ইলেকট্রন আছে একটু গুনতে হবে। এখানে 2টো, এখানে 2টো 4টে, এখানে 2টো 6টা, আর এখানে 2টো 8টা, ঠিক আছে। কিন্তু সেই মুহূর্তে কিন্তু যখন এই বোরনের কাছে 8টা ইলেকট্রন তখন পাশের বোরনের কাছে কিন্তু 6টা ইলেকট্রন, কারণ এই যে 2টো ইলেকট্রন গেইন করেছে সেটা কিন্তু পাশের বোরনের একটা বন্ড ভেঙে যাওয়ার ফলে তৈরি হয়েছে। তো পরের মুহূর্তে যখন আবার এই বন্ডটা ভেঙে পাশের বোরনে চলে যাবে তখন কিন্তু প্রথম বোরনের কাছে 6টা ইলেকট্রন পড়ে থাকবে, কিন্তু দ্বিতীয় বোরনের কাছে আবার 8টা ইলেকট্রন হয়ে যাবে। এই কারণে B2H6 কিন্তু একটা ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট যৌগ। কি বললাম, এটা ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট যৌগ, মনে থাকবে। B2H6 কি বললাম, ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট যৌগ, ঠিক আছে, কারণ এর কাছে 14টা ইলেকট্রন আছে, এখানে 8টা আর ওই পাশে 6টা, 14টা। কিন্তু অষ্টক পূর্ণ করার জন্য ওর কাছে 8 আর 8 16টা ইলেকট্রন থাকা জরুরি ছিল, আছে কটা, 14টা। তো ওই জন্যই B2H6 কিন্তু ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট যৌগ। তো স্ট্রাকচারটা মনে রাখবে। স্ট্রাকচার সম্পর্কে আরও কিছু তথ্য রয়েছে, আমি নিচে এক এক করে বলছি। তো প্রথমে এটা আগে খেয়াল করো যে এটা ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট যৌগ। চলো পরের স্লাইডে গিয়ে আরও কিছু তথ্য আমরা কালেক্ট করি। দেখো, ডাইবোরেন 3 কেন্দ্রিক 2 ইলেকট্রন বিশিষ্ট BHB বন্ধন গঠন করে। এরকম কেন বলা হয়েছে দেখো, আমি একটা স্ট্রাকচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এই যে হচ্ছে বোরনের BH3, ঠিক আছে, আর একটা বোরনের BH2 এঁকে ফেলি। তো এই বন্ডটা তো একবার তৈরি হচ্ছে, একবার ভেঙে যাচ্ছে, তো ডট 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 দিয়ে দেখালাম। আচ্ছা, এখন দেখো এই বোরন থেকে এই বোরন পর্যন্ত 3টে কেন্দ্র আছে, B, H আর B। তো এই যে 3টে কেন্দ্র, এই 3টে কেন্দ্রে 2টো মাত্র ইলেকট্রন ঘোরাফেরা করছে, যেটা H-এর ইলেকট্রন, হাইড্রোজেনের ইলেকট্রন। সেই হাইড্রোজেনের ইলেকট্রনটা কিন্তু এই 3টে সেন্টারে ঘোরাফেরা করছে, ওই জন্য একে 3 সেন্টার্ড 2 ইলেকট্রন বন্ড বলা হয়, বা 3 কেন্দ্রিক 2 ইলেকট্রন বিশিষ্ট বন্ধন, মনে থাকবে। আচ্ছা, এর সংকরায়ন দেখো sp3, কারণ এই বোরন 4টে বন্ড গঠনে কিন্তু সমর্থ হচ্ছে, ওই জন্য সংকরায়ন কি, sp3। আচ্ছা, এই ধরনের বন্ধনকে হাইড্রোজেন সেতু বন্ধন বলে, কারণ দেখো এই যে BH বন্ধন সাইডের যেগুলো আছে এগুলোকে টার্মিনাল হাইড্রোজেন বলে। তো এরকম 4টে টার্মিনাল হাইড্রোজেন কিন্তু বোরনের সঙ্গে যুক্ত আছে, দেখো এদিকে 2টো আর এদিকে 2টো, এগুলোকে কি বলে বললাম, টার্মিনাল হাইড্রোজেন, টার্মিনাল বা প্রান্তীয় বলবো, টার্মিনাল হাইড্রোজেন কটা আছে, 4টে। আচ্ছা, এগুলো একই প্লেনে থাকে বা একই সমতলে থাকে, এই যে হাইড্রোজেন 2টো আর বোরন এর একই সমতলে থাকে, আবার এই দিকেরগুলোও, এই বোরনটা আর এই 2টো হাইড্রোজেন একই সমতলে থাকে। কিন্তু এই 2টো হাইড্রোজেন যেগুলো এই 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ডের কথা বলছি, এই হাইড্রোজেন বন্ধন 2টো কিন্তু আলাদা প্লেনে থাকে, ব্রিজ তৈরি করে এখানে একটা, ঠিক আছে। ওই জন্য এদেরকে বলা হয় হাইড্রোজেন সেতু বন্ধন বা ব্রিজ বন্ড, ঠিক আছে, একে ব্রিজ বন্ডও বলে, কিন্তু মনে থাকবে একে হাইড্রোজেন ব্রিজ বন্ডও কিন্তু বলা হয়। তাহলে আরেকবার বলে দিচ্ছি কী কী মনে রাখবে। এখানে 3 কেন্দ্রিক 2 ইলেকট্রন বিশিষ্ট বন্ধন রয়েছে,
সংকরায়ন কি? sp3। একে কিন্তু হাইড্রোজেন ব্রিজ বন্ড বা সেতু বন্ধনও বলা হয়। এছাড়াও এর 4টে হাইড্রোজেন রয়েছে, যারা টার্মিনাল হাইড্রোজেন নামে পরিচিত। এই 4টে টার্মিনাল হাইড্রোজেন আর এই যে বোরন, দুটো বোরন একই সমতলে অবস্থান করে। আর এই দুটো হাইড্রোজেন যারা ইলেকট্রন দেওয়া নেওয়া করছে তারা কিন্তু সেতু বন্ধন তৈরি করছে। আচ্ছা, পরের পয়েন্টটা দেখো, হাইড্রোজেন এবং নিউক্লিয়াস দুটির মধ্যে বিকর্ষণের জন্য সেতু বন্ধনের গঠনকারী আণবিক অরবিটাল দুটি কিছুটা বেঁকে গিয়ে কলার আকৃতি বিশিষ্ট হয়, তাই এগুলোকে ব্যানানা বন্ড। এখান থেকে একটু দেখো, এই যে বি এইচ আর বি, ঠিক আছে, এরা কিছুটা বেঁকে গিয়ে এরকম ব্যানানার মতো কিছু বন্ড তৈরি করছে, তাই এর নাম কি? ব্যানানা বন্ড। মনে থাকবে, এখানে কিন্তু ব্যানানা বন্ড তৈরি হচ্ছে, কারণ এই যে বোরন, এই নিউক্লিয়াস আর এই বোরনের নিউক্লিয়াসের মধ্যে বিকর্ষণ হচ্ছে, তাই জন্যই কিন্তু অরবিটালটা বেঁকে গিয়ে এই ব্যানানা বন্ডটা তৈরি করছে। আর 5 নম্বর পয়েন্ট আমি আগেই বলে দিয়েছি, এটা ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট যৌগ। ওকে, তো ডাইবোরেন সম্পর্কে কিন্তু এই প্রত্যেকটা তথ্য তোমাদেরকে মনে রাখতে হবে। এর গঠন সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন পরীক্ষায় এসছে, খুব ভালোভাবে এটা খেয়াল রাখবে। তো চলো এবার আমরা বেশ কিছু প্রশ্ন উত্তর একটু প্র্যাকটিস করে নিই, তাহলে আমাদের এই জায়গাটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, নিচের কোন অণুতে ব্রিজ বন্ড উপস্থিত? এইমাত্র আমরা কিন্তু পড়ালাম ব্রিজ বন্ড উপস্থিত কোথায়। জলে তো ব্রিজ বন্ড নেই, বোরনে নেই, ডাইবোরেনে কিন্তু ব্রিজ বন্ড আছে, মিথানলেও নেই। তাহলে সঠিক উত্তর অপশান সি হবে। ডাইবোরেন বা B2H6-এ কিন্তু ব্রিজ বন্ড বা সেতু বন্ধন রয়েছে। অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোশ্চেন 2, অজৈব বেনজিন হলো বোরন, ডাইবোরেন, বোরাজিন নাকি বোরাক্স? কোনটা সঠিক? অজৈব বেনজিন কাকে বলা হয়? অজৈব বেনজিন বলা হয় বোরাজিন বা বোরাজোল। সংকেত কি বলেছি? B3N3H6, এটাকে বলে অজৈব বেনজিন। পরের কোশ্চেন 3, ডাইবোরেনে বোরনের সংকরায়ন কি? তো আমরা একটু আগেই দেখালাম যে বোরন যখন ডাইবোরেন তৈরি করে তখন এর কাছে কিন্তু 4টে বন্ড তৈরি হয়, ঠিক আছে। একটা বোরনের কাছে কটা বন্ড থাকে? 4টে। আবার পাশের বোরনের কাছেও থাকে 4টে বন্ড, ঠিক আছে। তো আমরা এই বোরনের যেহেতু 4টে বন্ড তৈরি করছে, তাই এর সংকরায়ন কী হবে? sp3। অপশান এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। চলো পরের প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নম্বর 4, নিচের কোন যৌগটিতে ইলেকট্রনের ঘাটতি বর্তমান? ঘুরিয়ে ফিরিয়ে সেই একই প্রশ্নে চলে এসছে। ইলেকট্রনের ঘাটতি বিশিষ্ট যৌগ হচ্ছে B2H6, আমরা একটু আগেই পড়েছি। তো B2H6 এই অপশানগুলোর মধ্যে কোথায় আছে খুঁজে বের করো। ডি দাগ তো হবে না, সি দাগ হবে না, বি হবে না। দেখো, এটাই কিন্তু B2H6, একটু অন্যভাবে লিখে দিয়েছে। BH3 মানেই তো B2H6, তো অপশান এ কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, BH3 বা B2H6। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, কোশ্চেন নম্বর 5, নিচের কোনটিতে 3 কেন্দ্রিক 2 ইলেকট্রন বিশিষ্ট বন্ধন বর্তমান? ঠিক আছে, একটু আগেই পড়েছি আমরা। BF3 হবে না উত্তর, BCl3 হবে না, B2H6 কিন্তু সঠিক উত্তর। আর AlCl3 হবে না। AlCl3-তে দেখা যায় 3 সেন্টার্ড 4 ইলেকট্রন, গতদিনের ক্লাসে আমরা করেছি। 3 সেন্টার্ড 4 ইলেকট্রন বন্ধন দেখা যায় AlCl3-তে। আর B2H6-এ 3 সেন্টার্ড 2 ইলেকট্রন বন্ড কিন্তু আমরা দেখতে পাই। চলো নেক্সট কোশ্চেন নম্বর 6, ডাইবোরেন সম্পর্কিত নিচের কোন উক্তিটি সঠিক নয়? 3 কেন্দ্র 2 ইলেকট্রন বন্ড, এটা একদম সঠিক, একটু আগেই পড়েছি। 4টি টার্মিনাল BH বন্ধন থাকে, এটাও সঠিক। 4টি টার্মিনাল হাইড্রোজেন পরমাণু ও 2টি বোরন পরমাণু একই সমতলে থাকে, এটাও সঠিক, আমি পড়ানোর সময় একবার বললাম এটা। আর উভয় বোরন পরমাণু sp2 হাইব্রিডাইজড, এটা কিন্তু ভুল। B2H6-এর বোরন sp3 সংকরায়িত। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি, এটা কিন্তু সঠিক নয়। তাহলে ডি যারা উত্তর দিচ্ছ সঠিক উত্তর দিচ্ছ। তো প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট ছিল, থিওরিটা পড়ার পর প্রশ্নগুলো ভালোভাবে রিভাইজ করবে। তো চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি, পরের ক্লাসে আমরা বোরাক্স সম্পর্কে আলোচনা করব।
সবাইকে থ্যাংক ইউ, বাই।